চলুন একটা কাজ করা যাক, আমরা একটু ভবিষ্যতে ঘুরে আসি, ঠিক ২০২৬ সালের একটা বিশেষ দিনে। আর সেই দিনটার চোখে দেখব আজকের ভারত আর বিশ্বকে কোন শক্তিগুলো চালাচ্ছে। তো আমরা ঠিক কোন সময়ে যাচ্ছি? সালটা হলো ২০২৬ আর তারিখটা ২০ এপ্রিল। চলুন এই নির্দিষ্ট দিনটাতে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি দেশের ভেতরে আর বাইরে কি ঘটছে। আচ্ছা, চলুন শুরু করি এমন একটা জিনিস দিয়ে যা আমাদের সবার পরিচিত, আইপিএল। ভাবুন ২০২৬ সালের ২০ এপ্রিলের পয়েন্ট টেবিলটা ঠিক কেমন দেখতে। পাঞ্জাব কিংস একেবারে টপে, আর মুম্বাই ইন্ডিয়ান্স ওরা একটু স্ট্রাগল করছে। এই যে প্রতিদিনের জীবনের একটা ছোট্ট ছবি, এটাই আমাদের সেই মুহূর্তের একটা ফিল দেবে। এরপর আমরা ধীরে ধীরে বড় ছবিটার দিকে যাব। তো এই দিনের গল্পটা বুঝতে আমরা মোট ৫টা দিক দেখব। প্রথমে অবশ্যই ভারতের অর্থনীতি, তারপর দেখব দেশের পরিকাঠামো আর কৃষিতে কি বিশাল কাজ চলছে। এরপর আমাদের নজর যাবে মহাকাশে, ভারতের স্বপ্নের দিকে। চতুর্থত ডিজিটাল দুনিয়ার একটা বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। আর সবশেষে দেখব বিশ্বজুড়ে যে একটা ঝড় বইছে, ভারত সেটা কিভাবে সামলাচ্ছে। তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। ভারতের অর্থনৈতিক ইঞ্জিন, যা কিনা সব অস্থিরতার মধ্যেও গতি ধরে রেখেছে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 6.5%। এটা কি? এটা হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর পূর্বাভাস যে ২০২৬ সালে ভারতের জিডিপি এই হারেই বাড়বে। আর এই ৬.৫% সংখ্যাটা কিন্তু একা নয়। IMF আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। তারা বলছে ভারত শুধু ২০২৬ সালই নয়, ২০২৭ সালেও বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা বড় অর্থনীতি থাকবে। ভাবুন একবার, এটা কিন্তু বিশ্ব মঞ্চে ভারতের জন্য একটা বিরাট বড় স্টেটমেন্ট। কিন্তু সবটাই তো আর এত সরই নয়, তাই না? একটা অন্যদিকও আছে। ভারতের অর্থনীতি শক্তিশালী হলেও বাইরের বিশ্বের অস্থিরতা থেকে তো আর মুক্ত থাকা যায় না। যেমন ধরুন মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, সেটার একটা ছায়া কিন্তু শেয়ার বাজারে পড়ছে। বিনিয়োগকারীরা ভরসা রাখছে, কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধাও কাজ করছে। আচ্ছা, বাইরের জগৎ থেকে এবার চলুন দেশের ভেতরে নজর দিই, সেই সব বড় বড় প্রজেক্ট আর পলিসির দিকে যা আসলে এই অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল চালিকা শক্তি। প্রধানমন্ত্রীর এই কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সড়ক, রেলপথ, রোপওয়ে এবং জলপথ আমাদের দেশের ভাগ্যরেখা হয়ে উঠছে। মানে এখানে পরিকাঠামোকে শুধু রাস্তা বা ব্রিজ হিসেবে দেখা হচ্ছে না, এটাকে দেখা হচ্ছে দেশের ভবিষ্যতের একটা ব্লুপ্রিন্ট বা ভাগ্যরেখা হিসেবে। আর এটা শুধু মুখের কথা নয়, কাজও হচ্ছে সেভাবেই। যেমন ধরুন দিল্লি দেরাদুন ইকোনমিক করিডোর, এটা শুধু একটা রাস্তা নয়, এটা বাণিজ্য আর ট্যুরিজমের জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। আর খরচের অঙ্কটা ভাবুন একবার, ২০১৪ সালের আগে যেখানে পরিকাঠামোতে ২ লক্ষ কোটি টাকারও কম খরচ হতো, এখন সেটা বেড়ে ১২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই সংখ্যাগুলোই কিন্তু পুরো গল্পটা বলে দেয়। আর এই যে বিশাল কর্মযজ্ঞ, এটা শুধু রাস্তা বা রেল লাইনে আটকে নেই, কৃষিতেও এর প্রভাব পড়ছে। সরকার এখন নারকেল, কাজু বা চন্দন কাঠের মতো দামি ফসলের চাষে জোর দিচ্ছে। আর টেকনোলজির ব্যবহারটাও দেখুন, ভারত বিস্তার নামে একটা বহুভাষিক AI টুল আনা হয়েছে। এর কাজ কি? এটা একেবারে স্থানীয় ভাষায় কৃষকদের বলে দেবে আবহাওয়া কেমন থাকবে বা ফসলে কোনো রোগ ধরেছে কিনা। এর ফলে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, ঝুঁকি কমবে। আসল লক্ষ্য একটাই, কৃষকের আয় বাড়ানো আর দেশকে আত্মনির্ভর করা। তো জমিনের উন্নয়নের কথা তো হলো, এবার চলুন আকাশের দিকে তাকাই। কারণ ভারতের মহাকাশ কর্মসূচিও কিন্তু একটা অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে। ৭, শুধু এই একটা সংখ্যা। এটাই হলো ২০২৬ সালের প্রথম কয়েক মাসের মধ্যে ইসরো স্যাটেলাইট মিশনের টার্গেট। মানে ভাবুন, মাত্র কয়েক মাসের ৭টা মিশন। এই মিশনগুলোর লিস্টটা দেখলেই বোঝা যায় ইসরোর প্ল্যান কতটা বড়। একদিকে যেমন গগনয়ানের মতো ঐতিহাসিক মিশন আছে, যেখানে মানুষকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি চলছে, তেমনি ভারত মহাসাগরের উপর নজর রাখার জন্য স্ট্র্যাটেজিক স্যাটেলাইটও ছাড়া হচ্ছে। এর সাথে তো কমার্শিয়াল লঞ্চ আর সরাসরি স্মার্টফোনে ইন্টারনেট পৌঁছে দেবার মতো ভবিষ্যতের টেকনোলজি তো আছেই। এত দ্রুত উন্নতি, এত বড় বড় পরিকল্পনা অবশ্যই দারুণ ব্যাপার, কিন্তু একটা প্রশ্ন তো মনে আসে, তাই না? এই গতির সাথে সাথে কি নতুন কোনো ঝুঁকি বা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে না? এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাবে। তো চলুন
এবার দেশের ভেতরের একটা বড় চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া যাক। ভারতের অর্থনীতি এখন অনেকটাই ডিজিটাল, কিন্তু এই যে বিশাল ডিজিটাল পরিকাঠামো, এটাকে সুরক্ষিত রাখাটা কতটা কঠিন আর কতটা জরুরি? এখানেই আসছে আরবিআইয়ের একটা নতুন নিয়ম, যার মূলে আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA। সোজা কথায়, এখন থেকে কোনো ডিজিটাল পেমেন্টের জন্য শুধু মোবাইলে আসা একটা ওটিপি দিলেই হবে না, আপনার পরিচয় প্রমাণ করার জন্য দুটো আলাদা পদ্ধতির দরকার হবে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আগে কি হতো? শুধু একটা SMS ওটিপি, যেটা হ্যাকারদের জন্য বেশ সহজ টার্গেট ছিল। ফিশিং বা সিম সোয়াপ করে সহজেই আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যেত। কিন্তু 2026-এর এপ্রিল থেকে নিয়মটা বদলে গেছে। এখন ওটিপির সাথে আপনার আঙুলের ছাপ বা ফেস আইডি অথবা আপনার নিজের ফোনটাকে একটা চাবি হিসেবে ব্যবহার করতে হবে। মানে সুরক্ষার একটা বাড়তি লেয়ার যোগ করা হয়েছে। আচ্ছা, দেশের ভেতরে চ্যালেঞ্জ তো দেখলাম, এবার চলুন আবার একটু দেশের বাইরে তাকাই, গোটা বিশ্বের দিকে। কারণ এমন কিছু বড় সমস্যা আছে যা সরাসরি ভারতের হাতে নেই, কিন্তু তার প্রভাবটা অসম্ভব। -23%, এটা একটা শকিং সংখ্যা। এটা হলো বিশ্বজুড়ে সরকারি উন্নয়ন সহায়তার পতনের হার মাত্র 1 বছরে, 2024 থেকে 2025-এর মধ্যে। এটা একটা রেকর্ড পতন। আর এই সংখ্যার পেছনে যে কি ভয়ঙ্কর একটা সংকট লুকিয়ে আছে, সেটা জাতিসংঘেরই কথাটা থেকেই স্পষ্ট। তারা বলছে উন্নয়নশীল দেশগুলো একের পর এক ধাক্কায় একটা সর্বনাশা আর্থিক সংকটে আটকে পড়েছে। এখন প্রশ্ন হলো, এর প্রভাব ভারতের ওপর কিভাবে পড়বে? দেখুন, বিশ্ব অর্থনীতি তো একটা জালের মতো, এক জায়গায় টান পড়লে অন্য জায়গাতেও তার আঁচ লাগে। এই অস্থিরতা ব্যবসা বাণিজ্যের পরিবেশটাকে নষ্ট করে দেয়। আর সমস্যাটা হলো, এটা কোনো একটা দেশের ব্যাপার নয়। এই চার্টটা দেখুন, বিশ্বের সবচেয়ে বড় 5টা ডোনার দেশ আমেরিকা, জার্মানি, ইউকে, জাপান আর ফ্রান্স সবাই তাদের সাহায্য কমিয়ে দিয়েছে। আমেরিকা তো একাই প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছে। মানে এটা একটা সিস্টেমিক সমস্যা যা গোটা বিশ্বকেই প্রভাবিত করছে। তাহলে 2026 সালের 20 এপ্রিলের এই ছবিটা থেকে আমরা কি বুঝলাম? একদিকে আছে ভারতের নিজস্ব অদম্য গতি, বিশাল স্বপ্ন আর এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, আর অন্যদিকে আছে একটা বিভক্ত, অস্থির আর চ্যালেঞ্জিং বিশ্ব। আজকের এই বিশ্লেষণের শেষে তাই একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, দেশের ভেতরের এই অসাধারণ এনার্জি আর গতি কি বাইরের এই বৈশ্বিক প্রতিকূলতার টানকে উপেক্ষা করে এগিয়ে যেতে পারবে?